Hello everyone, Assalamu alaikum. This is Aftana Orin. Welcome to Easy to Co-Education. আজকে আমরা বিজ্ঞান অনুসন্ধানী পাঠ নবম শ্রেণীর অধ্যায় ৭ রাসায়নিক বন্ধনের যে বাকি অংশটুকু আমরা রেখেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করব। সো এই অধ্যায়ে আমরা মূলত রাসায়নিক বন্ধন ও বন্ধন গঠনের কারণ, আয়নিক, সমযোজী ও ধাতব বন্ধন কি, ধাতু নিষ্কাশন ও আকরিক ও বিভিন্ন সংকর ধাতু নিয়ে আলোচনা করব। সো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা এতদূর দেখেছিলাম, এখন আজকে আমরা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড কি সেটা নিয়ে আলোচনা করব। সো কেমিক্যাল বন্ড কি, এর একটা ছোট্ট সংজ্ঞা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হলো, রাসায়নিক বন্ধন হলো পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ারিং বা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটা। এই আকর্ষণ পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনের বিভিন্ন আচরণের ফলাফল হিসেবে দেখা যেতে পারে। সো তোমরা এখানে একটা মিথেন অণু দেখতে পাচ্ছ এবং এটা অষ্টকের নিয়ম অনুযায়ী তাদের রাসায়নিক বন্ধন গঠন করেছে। চারদিকে চারটা হাইড্রোজেন পরমাণু এবং কার্বনের ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন পরস্পরের সাথে একটা বন্ধনের মাধ্যমে একটি মানে এর গঠনটা তৈরি করেছে। সো কোন রাসায়নিক গঠন মানে রাসায়নিক যৌগ গঠন করতে দুই বা ততোধিক পরমাণু বা অণু বা আয়নের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেটাই হলো রাসায়নিক বন্ধন। এই রাসায়নিক বন্ধন যৌগের পরমাণুগুলোকে একত্রিত করে রাখে বা ধরে রাখে। যেমন দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে হাইড্রোজেন অণু বা H2 গঠন করে। অর্থাৎ এখানে বন্ধন গঠনের জন্য দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করেছে এবং এই আকর্ষণ বলই হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন। অতএব অণু গঠনের জন্য পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। বন্ধন গঠনের কারণ হচ্ছে, আসলে প্রত্যেক মৌলেরই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীল হতে চায়। তাই যখন মৌল বা ভিন্ন মৌলের দুটি পরমাণু কাছাকাছি আসে, তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে। ফলে কি হয়, ফলে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হয়। আর এই আকর্ষণের কারণেই হচ্ছে রাসায়নিক বন্ধন গঠিত হয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের যে উদাহরণগুলো আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু আর তাদের ইলেকট্রন বিন্যাস করে স্থিতিশীল হতে চায় না, কারণ তারা অলরেডি সর্বাধিক স্থিতিশীল। ঠিক আছে, তাই তাদের মধ্যে আর এ ধরনের আচরণ দেখা যায় না। কিন্তু অন্যান্য যে মানে মৌলগুলো রয়েছে তারা এই ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা ভাগাভাগি করে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের পরবর্তী যে টপিক সেটাতে যাব, সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড। আয়নিক বন্ড কি? এক পরমাণু যখন অন্য পরমাণুর কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করে, তখন তার ফলে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। আয়নিক বন্ধন হলো এক প্রকার রাসায়নিক বন্ধন যা বিপরীত আধানযুক্ত আয়নসমূহের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি করে। পর্যায় সারণী পড়ার সময় তোমরা দেখছো ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান অনেক কম, তাই না? ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন
বা ক্যাটায়নে পরিণত হতে পারে। আবার অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ায় তারা তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক বা নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হতে পারে। এভাবে সৃষ্ট হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের মধ্যে এক ধরনের তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাদের নিজেদের ধরে রেখে বন্ধন তৈরি করতে পারে। এই বন্ধনই হচ্ছে আয়নিক বন্ধন। উদাহরণস্বরূপ আহ, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এর মধ্যে সৃষ্ট বন্ধনের ফলে তৈরি সোডিয়াম ক্লোরাইড এর কথা বলা যেতে পারে। এই সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন বিদ্যমান। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়, যা আমরা ইতিমধ্যে জানি। আবার ক্লোরিন ও তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। সুতরাং এভাবে তৈরীকৃত সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। আর এভাবে ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বলের মাধ্যমে সৃষ্ট বন্ধনই হচ্ছে আয়নিক বন্ধন। আর যে যৌগে এ বন্ধন বিদ্যমান থাকে তাকে আয়নিক যৌগ বলে। এখানে উল্লেখ্য যে পর্যায় সারণীর 1 ও 2 নম্বর গ্রুপের ধাতব মৌলগুলো এবং গ্রুপ 16 ও 17 এর অধাতু মৌলগুলো সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে। সো তোমরা পর্যায় সারণীতে চলে যাবে, গ্রুপ 1 এবং 2 লক্ষ্য করবে এবং একই সাথে গ্রুপ 16 এবং 17 ফলো করে দেখবে এই মৌলগুলো আয়নিক বন্ধন তৈরি করছে কিনা এবং কিভাবে তৈরি করছে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো। এখন আমরা চলে যাব সমযোজী বন্ধন কি সেটা দেখার জন্য। সো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড বলতে কি বোঝায় আগে সেগুলো দেখি। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুটি পরমাণুর মধ্যে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগকে সমযোজী যৌগ বলা হয়। সমযোজী যৌগ নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট, বিদ্যুৎ কুপরিবাহী, সাধারণত পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এই যে এখানে ইলেকট্রন শেয়ারের কথা বলা হচ্ছে এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা যে বন্ধনের সৃষ্টির কথা বলা হচ্ছে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনকে 3 ভাগে ভাগ করা যায়, মানে ইলেকট্রন শেয়ারের যে সংখ্যা আছে তার ভিত্তিতে সমযোজী বন্ধনকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা হলো একক বন্ধন বা সিঙ্গেল বন্ড, দ্বিবন্ধন বা ডাবল বন্ড এবং ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড। আমরা জানি যে অধিক আয়নীকরণ শক্তি সম্পন্ন মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করতে পারে না। আবার কম ইলেকট্রন আসক্তি সম্পন্ন মৌলগুলো সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না। যেমন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, ফলে ক্লোরিন তার শক্তি স্তর থেকে 7টি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, বরং একটি বা দুটি গ্রহণের প্রবণতা দেখাবে। এক্ষেত্রে দুটি ক্লোরিন পরমাণু যখন নিজেদের কাছাকাছি আসবে তখন প্রত্যেকটি ক্লোরিন পরমাণুর সর্বশেষ শক্তি স্তর থেকে
একটি করে ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয়ে উভয় পরমাণুই ইলেকট্রন দুটি ভাগাভাগি করে নেবে। একে ইলেকট্রন শেয়ারিং বা শেয়ারিং অফ ইলেকট্রন বলে। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ যে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন ত্যাগ হচ্ছে এবং ক্লোরিন পরমাণুর ইলেকট্রন গ্রহণ হচ্ছে। সোডিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তির মান অনেক কম, ফলে এরা অতি সহজেই তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে চায়। ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ায় এরা নিজের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ করতে চায়। ফলে সোডিয়াম ও ক্লোরিনের দুটি পরমাণু যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নে অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। এভাবে সৃষ্টি হওয়া ক্যাটায়ন এবং অ্যানায়ন তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সাথে বন্ধনে আবদ্ধ হয় এবং যৌগ হিসেবে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এখানে আমি দুটো টার্ম ইউজ করেছি, যেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন। এগুলো সম্পর্কে তোমাদেরকে আমি সংক্ষেপে বলে রাখি। ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়নকে মূলত ক্যাটায়ন বলে, এবং আহ, অধাতব পরমাণু সমূহ, কিছু অধাতব পরমাণু সমূহ আছে যেগুলো কিনা ঋণাত্মক আধান বিশিষ্ট হয়, সেগুলোকে হচ্ছে ক্যাটায়ন বলে। ঠিক আছে, তাহলে আহ এটার একটা ছোট সংজ্ঞা আমি তোমাদের দিয়ে রাখলাম। এখন আমরা আমাদের আলোচনাটা প্রসিড করি। এখানে তোমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে সোডিয়াম এবং ক্লোরিন আয়ন একত্রে কিভাবে যুক্ত আছে সেটা দেখানো হয়েছে, এবং সোডিয়াম ক্লোরাইডের আয়নিক বন্ধন গঠন হলে সেটা কিরকম দেখতে হয় সেটাই মূলত এখানে দেখানো আছে। আহ এখন আহ সমযোজী বন্ধন তো তোমরা দেখলে, তাহলে সমযোজী যৌগ কি? দুটি অধাতব মৌল নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে মূলত সমযোজী যৌগ বলে। যেমন এখানে মিথেনের কথা বলা হয়েছে, পানির কথা বলা হয়েছে, কার্বন ডাই অক্সাইডের কথা বলা হয়েছে, এবং তোমরা আরো কিছু চিত্র দেখতে পাচ্ছ যেখানে সমযোজী একক বন্ধন, সমযোজী দ্বি বন্ধন এবং সমযোজী ত্রি বন্ধন উল্লেখ করা হয়েছে। প্রথম চিত্রে দেখো, দুটি পরমাণু থেকে একটি করে ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় তৈরি করছে। তাহলে যখন বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর প্রত্যেকটি থেকে একটি করে ইলেকট্রন বন্ধনের অংশ নিয়ে একটি ইলেকট্রন জোড় সৃষ্টি করে, তখন সেই বন্ধনটিকে আমরা সমযোজী একক বন্ধন বলতে পারি। আবার দ্বিতীয় চিত্রে দেখো, দুটি পরমাণু থেকে দুটি করে ইলেকট্রন মিলে দুটি ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে। তাহলে যখন বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর প্রত্যেকটি থেকে দুটি করে ইলেকট্রন মিলে মোট দুটি ইলেকট্রন জোড় সৃষ্টি হচ্ছে, তখন আমরা তাকে সমযোজী দ্বিবন্ধন বলতে পারি। আবার তৃতীয় চিত্রে দেখো, দুটি পরমাণু থেকে তিনটি করে ইলেকট্রন মিলে তিনটি ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ধনে অংশগ্রহণকারী দুটি পরমাণুর প্রত্যেকটি থেকে তিনটি করে ইলেকট্রন মিলে মোট তিনটি ইলেকট্রন জোড় সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা সমযোজী ত্রিবন্ধন বলতে পারি। এখন আমরা একটা সমযোজী যৌগ পানি, এটা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পানি একটা সমযোজী যৌগ বলা আছে। এখানে অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানির অণুর সমযোজী বন্ধনে
ব্যবহৃত ইলেকট্রন দুটি অক্সিজেনের দিকে সামান্য সরে যায়। সে কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক চার্জপ্রাপ্ত হয়। অন্যদিকে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনগুলো সরে যাওয়ার কারণে সেগুলো আংশিক ধনাত্মক চার্জপ্রাপ্ত হয়। এখানে উল্লেখ্য যে পানিতে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটি সমযোজী বন্ধন থাকে এবং এই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয়। এভাবে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে। সুতরাং পানি হচ্ছে পোলার সমযোজী যৌগ এবং পোলার দ্রাবক। যেমন পানিতে যখন আয়নিক যৌগ যোগ করা হয় তখন পানির অণুর ধনাত্মক প্রান্ত আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্ত বা অ্যানায়নকে আকর্ষণ করে। অনুরূপভাবে পানির ঋণাত্মক প্রান্ত আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে। যখন এই আকর্ষণ বলের মান আয়নিক যৌগের ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বল থেকে বেশি হয় তখন ক্যাটায়ন বা অ্যানায়ন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পানির অণুর দ্বারা পরিবেষ্টিত হয়ে যায়। আর এভাবেই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। অন্যদিকে সমযোজী যৌগে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত থাকে না। ফলে এসব যৌগ পানির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সঙ্গে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ জনিত কাজ করে না। তাই সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হতে পারে না। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ পানির অণুতে আংশিক ধনাত্মক আধান ও আংশিক ঋণাত্মক আধান সৃষ্টি হয়েছে এবং অক্সিজেন তার নিজের দিকে হাইড্রোজেনের ইলেকট্রনকে টেনে নিচ্ছে এবং আংশিক ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেন তৈরি হচ্ছে। আবার হাইড্রোজেন কিন্তু আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে যাচ্ছে। এভাবেই তারা আংশিক ধনাত্মক আধান এবং আংশিক ঋণাত্মক আধান সৃষ্টি করছে এবং একটা সমযোজী যৌগের একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা হিসেবে তাকে দেখতে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব ধাতব বন্ধন বা মেটালিক বন্ড কি সেটা নিয়ে। আমরা জানি আয়নিক বন্ধনে একটি ধাতু ও অপর একটি অধাতুর মধ্যে বন্ধন থাকে। আবার সমযোজী বন্ধনে দুটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন দেখেছি। কিন্তু যখন দুটি ধাতব পরমাণু একসঙ্গে বা কাছাকাছি আসে তখন কি ঘটে? আসলে দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে এদের মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড বলে। যেমন তামা, লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র, রূপা বা সোনার অলংকার ইত্যাদিতে ধাতব বন্ধন বিদ্যমান থাকে। আবার আমরা বলতে পারি যে ধাতুসমূহ যে ধরনের বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে তাই হচ্ছে ধাতব বন্ধন। এই সঞ্চারণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত ধাতব আয়নের মধ্যে হয়ে থাকে। এই বিশেষ ধরনের বন্ধনের কারণেই ধাতু তাপ এবং বিদ্যুৎ পরিবহন করে। আমরা সকলেই জানি ধাতুর কিন্তু তাপ এবং বিদ্যুৎ পরিবহন ক্ষমতা রয়েছে এবং অধাতুর সেটা নেই। এই বন্ধন সঞ্চরণশীল ইলেকট্রন এবং ধনাত্মক চার্জযুক্ত ধাতব আয়নের মধ্যেই কিন্তু হয়ে থাকে। আমরা একটা ধাতব বন্ধনের চিত্র দেখতে পাচ্ছি। এখানে সঞ্চারণশীল ইলেকট্রন স্কাই ব্লু কালারের যে ইলেকট্রন গুলো দেখানো হয়েছে সেগুলো এবং কিছুটা পার্পল বা পিঙ্কিশের মধ্যে যে কালারটা ধাতব আয়ন পজিটিভ চার্জ যুক্ত, এটা এখানে দেখানো হয়েছে। এবং এভাবেই কিন্তু ধাতব বন্ধনগুলো যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে চাই তাহলে এভাবেই কিন্তু ধাতব বন্ধনগুলো হয়ে থাকে।
আমরা জানি যে ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তাদের সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটি, দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। এসব ধাতুর আকার একই পর্যায়ে অবস্থিত অধাতুর চেয়ে বড় হয়, ফলে তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয় এবং এরা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর বলা হয়। সো ধনাত্মক আয়ন যখন পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোরে পরিণত হয়, এই যে ধাতব পরমাণু থেকে ত্যাগ করা ইলেকট্রনগুলোর পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা বা চলাচল করতে পারে। এই ধরনের ইলেকট্রনকে মূলত সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন বলে। এখানে কিন্তু চিত্রে তোমরা এই ডিলোকালাইজড বা সঞ্চরণশীল ইলেকট্রনকে দেখতে পাচ্ছ। এর সংজ্ঞাও আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আসলে এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে না থেকে পুরো ধাতব খণ্ডের সবকটি ধাতব আয়নের হয়ে যায়। ফলে দেখা যায় সব ধাতব আয়নই এই সঞ্চরণশীল ইলেকট্রনের প্রতি এক ধরনের স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। আমি আবার বলছি, এই সব ধাতব আয়নই এই সঞ্চরণশীল ইলেকট্রনের প্রতি একই ধরনের এক ধরনের আহ, স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। এই কারণে দুটি ধাতব আয়ন তাদের পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং এটি হচ্ছে ধাতব বন্ধনের কারণ। এই যে ইন্টারনাল স্থির বৈদ্যুতিক আকর্ষণটা তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এরা পরবর্তীতে একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হতে পারে না এবং ধাতব বন্ধন সৃষ্টি হওয়ার এটাই হচ্ছে মূল কারণ। আবার ধাতুর মধ্যে এর সঞ্চারণশীল ইলেকট্রনে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, নমনীয়তা ইত্যাদি ধর্মের জন্য দায়ী। আমি তোমাদেরকে যেটা বললাম, ধাতুর কিছু বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক রয়েছে। সেটা হচ্ছে সে তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে, এরা নমনীয়তা প্রকাশ করে এবং এদের এই কিছু বিশেষ ধর্ম রয়েছে। এই ধাতব বন্ধনের কারণ মানে ধাতব বন্ধনের কারণেই কিন্তু আহ যেই মূলত সঞ্চরণশীল ইলেকট্রনগুলো রয়েছে, এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো যে স্থির বৈদ্যুতিক আকর্ষণে একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয় এবং ধাতব বন্ধন আর কি তৈরি করে। এবং এই যে সঞ্চরণশীল ইলেকট্রনগুলো রয়েছে, এগুলোই কিন্তু এই যে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা, নমনীয়তা, এগুলোর জন্য দায়ী। ওকে, এখন আমরা মুভ করছি আহ আকরিক ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু কি সেগুলো নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের ধাতু ব্যবহার করি। এসব ধাতুকে খনি থেকে আকরিক হিসেবে উত্তোলন করে লাভজনক উপায়ে সংগ্রহ বা নিষ্কাশন বা এক্সট্রাক্ট করে ব্যবহার উপযোগী করা হয়। এই সম্পর্কে আসলে জানতে হলে তোমাদের আকরিক ও ধাতু নিষ্কাশন সম্পর্কে জানতে হবে। তো আকরিক মূলত কি? আকরিক হলো মাটির তলদেশ বা উপরিভাগে প্রাকৃতিকভাবে বিদ্যমান যেসব পদার্থ থেকে প্রয়োজনীয় বিভিন্ন ধাতু বা অধাতু সংগ্রহ করা হয়, তা হচ্ছে মূলত খনিজ। আর যেসব খনিজ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা হয়,
সে সকল খনিজকে আকরিক বলা হয়। যেমন গ্যালেনা লেড সালফাইড হচ্ছে লেড ধাতুর আকরিক, কারণ গ্যালেনা থেকে লাভজনকভাবে লেড ধাতু সংগ্রহ বা নিষ্কাশন করা যায়। হেমাটাইট থেকেও লাভজনক উপায়ে আয়রন বা লোহাকে নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো আয়রন বা লোহার আকরিক। সো আমরা আকরিক সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব ধাতু নিষ্কাশন কি। আমরা জানি যে সব ধাতুর সক্রিয়তা একরকম নয়। কিছু ধাতু কম সক্রিয়, কিছু মোটামুটি সক্রিয়, আবার কিছু ধাতু অধিক সক্রিয়। সে কারণে বিভিন্ন ধাতুর ধর্ম বিভিন্ন হয়ে থাকে। এসব ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু ধাতু তাদের সংশ্লিষ্ট আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে। সো তোমরা এখানে ধাতু নিষ্কাশনের সংজ্ঞাটা বুঝতে পারলে, যে ধাতুর যে বিভিন্ন ধর্ম রয়েছে এবং এই ধাতুর মধ্যে কিছু ধাতু মুক্ত অবস্থায় থাকে এবং কিছু ধাতু তাদের সংশ্লিষ্ট আকরিকের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। অর্থাৎ যে পদ্ধতিতে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে। যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে। এই ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই। বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিন্তু এখানে আহ, ব্যবহার করা যায়। সেই কারণে বিভিন্ন ধাতু নিষ্কাশন প্রক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যে সমস্ত ধাতু খুব কম সক্রিয়, যেমন সোনা, প্লাটিনাম, রূপা, এদেরকে কখনো কখনো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। আবার অধিক সক্রিয় ধাতুগুলোকে তাদের অক্সাইড, সালফাইড, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি যৌগ হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। এসব সক্রিয় ধাতুগুলোকে আকরিক থেকে পৃথক করতে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়। তার মধ্যে একটা অত্যন্ত প্রচলিত পদ্ধতি হলো রিডাকশন বা বিজারণ, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস ইত্যাদি। ধাতুগুলোকে তাদের আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করার জন্য আকরিকে চূর্ণ, বিচূর্ণ, ঘনীকরণ, বিশুদ্ধকরণ ইত্যাদি বেশ কিছু ধাপ সম্পূর্ণ করতে হয়। প্রত্যেক ধাতুর ধর্ম বা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই ধাতুগুলোর জন্য উপযোগী ধাপসমূহ অনুসরণ করে তাদের সংশ্লিষ্ট আকরিক থেকে পৃথক বা নিষ্কাশন করা হয়। সো আশা করি তোমরা ধাতু নিষ্কাশন কি এ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো। এখন আমরা আলোচনা করব সংকর ধাতু নিয়ে। সংকর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতুর সংমিশ্রণ থেকে তৈরি একটি পদার্থ। ধাতুগুলোর সংমিশ্রণ করার জন্য সাধারণত নির্ধারিত কতগুলো ধাতুকে একত্রে গলানো হয়। এই গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতব মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। প্রাচীন তাম্রযুগে মানুষ গয়না, বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করতে তামা বা কপার ব্যবহার করত। এই তামা বা কপার নরম ধাতু বলে সেগুলো বেশি দিন কার্যকর থাকতো না। সেজন্য সেই প্রাচীনকাল থেকে কপারের সঙ্গে টিনকে গলিয়ে মিশ্রণ তৈরি করে পরবর্তীকালে সেই মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করা হয়। ব্রোঞ্জ হচ্ছে এক প্রকার সংকর ধাতু। এই ব্রোঞ্জ দিয়েই বিভিন্ন রকমের হাতিয়ার ও যন্ত্রপাতি তৈরি করে ব্যবহার করা হতো। অর্থাৎ তোমরা এখানে বুঝতেই পারছো যে
কপার এবং টিন দুই ধরনের বা দুই বা তারও ততোধিক ধাতুরও সংমিশ্রণ হতে পারতো। সো এখানে যেহেতু একাধিক ধাতুর সংমিশ্রণ আছে, সুতরাং এটা হচ্ছে একটা সংকর ধাতু। একইভাবে লোহার সঙ্গে কার্বন মিশিয়ে যে সংকর ধাতু তৈরি করা হয় তাকে আমরা স্টিল বলি। আমাদের দৈনন্দিন জীবনে যে ছুরি কাঁচি ব্যবহার করি তা হলো স্টিল দিয়ে তৈরি। এছাড়া স্টিল দিয়ে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করা হয়। ধরো তোমরা কিচেনে কাজ করছো, তোমাদের হাতের ছুরিটিকে যদি জিজ্ঞেস করা হয় এটি কি ধাতু, তুমি কি উত্তর দেবে? নিশ্চয়ই এখন তোমরা বলতে পারবে যেটা হচ্ছে মূলত সংকর ধাতু। আবার লোহার সঙ্গে কার্বন, নিকেল, ম্যাঙ্গানিজ ও ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয় যা মরিচাবিহীন থাকে। এখানে কিন্তু মাল্টিপল ধাতু ইউজ করা হয়েছে, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম। রান্নার রান্নার পাত্র ও রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও অস্ত্রোপচারের সরঞ্জাম তৈরিতে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। এখানে কয়েকটা একটা টেবিলের মধ্যে কতগুলো পরিচিত সংকর ধাতুর ব্যবহৃত বিভিন্ন উপাদান ও পরিমাণ উল্লেখ করা হয়েছে। এখানে তাদের মানে কয়েকটি সংকর ধাতুর বিভিন্ন উপাদান ও তাদের পরিমাণগুলো পর্যায়ক্রমে দেখানো হয়েছে। যেমন প্রথমে সংকর ধাতু হিসেবে আসছে ব্রোন, এবং এর উপাদান ও পরিমাণ হবে হচ্ছে কপার মিশাতে হবে 80 থেকে 88%, এবং টিন মিশাতে হবে 5 থেকে 12%। তাহলে এই কপার এবং টিনের সংমিশ্রণে আমরা ব্রোঞ্জ নামক সংকর ধাতু পাবো। আবার স্টিল তৈরির জন্য আমাদের লোহা মিশাতে হবে 80 থেকে 99%, এবং কার্বন মিশাতে হবে মাত্র 1 থেকে 2%। তাহলে আমরা স্টিল নামক সংকর ধাতু তৈরি করতে পারবো। আবার স্টেইনলেস স্টিলের জন্য লোহা লাগবে 72 থেকে 74%, ক্রোমিয়াম লাগবে 17 থেকে 19%, নিকেল লাগবে 7 থেকে 9%। এছাড়া খুব অল্প পরিমাণে কার্বন, সিলিকন এবং ম্যাঙ্গানিজের ব্যবহার করা হয় এই স্টেইনলেস স্টিল তৈরি করার জন্য। লোহা, ক্রোমিয়াম, নিকেলের পার্সেন্টেজ এখানে দেখানো হয়েছে, কিন্তু কার্বন, সিলিকন এবং ম্যাঙ্গানিজের পার্সেন্টেজ দেখানো হয়নি, কারণ এগুলো খুবই স্বল্প পরিমাণে এখানে ব্যবহার করা হয়। সো আশা করি তোমরা পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেয়ে গিয়েছো। এই অধ্যায়টা নামের সাথে কিন্তু এর সবগুলো টপিক পর্যায়ক্রমে সম্পর্কযুক্ত। যেমন রাসায়নিক বন্ধন, বন্ধনের মধ্যে কিন্তু আমরা এখানে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, আয়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, বিভিন্ন ধরনের বন্ধন দেখলাম। এবং আহ যোজ্যতা, যৌগমূলক, যোজনী, এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করলাম। তারপরে নিষ্ক্রিয় গ্যাস, কেন নিষ্ক্রিয় গ্যাস স্থিতিশীল থাকে, ঠিক আছে, রাসায়নিক সংকেত লেখার একটা নিয়ম, কতগুলো নিয়ম রয়েছে, এগুলো আমাদেরকে ফলো করে লিখতে হয়, এগুলোর বাইরে চাইলে আমরা লিখতে পারি না। এবং নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে স্থিতিশীল কেন, এটা সর্বাধিক স্থিতিশীল কেন, এটা অষ্টকের নিয়ম। তারপরে কিছু কিছু মৌল আছে যেগুলো অষ্টকের নিয়ম মেনে চলে না, সেগুলো। তারপরে রাসায়নিক বন্ধন মূলত, যেমন এখানে মিথেন অষ্টকের নিয়ম মেনে চলে, সেটা আমরা দেখিয়েছিলাম। আয়নিক বন্ধন, তারপরে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের 3টা ক্যাটাগরি ছিল, যেটা কি একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এগুলো। তারপরে হচ্ছে সমযোজী বন্ধনের কিছু উদাহরণ দেখেছিলাম। এরপরে সমযোজী একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনেরও উদাহরণ দেখেছিলাম, এবং সমযোজী যৌগ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখেছিলাম। এবং এখানে পানি যে একটা সমযোজী যৌগ সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম। এবং এরপরে ধাতব বন্ধন দেখিয়েছিলাম, যে ধাতব বন্ধনের মধ্যে যে সঞ্চরণশীল ইলেকট্রন থাকে
তার ফলে ধাতবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলোর মধ্যে কি কি প্রভাব পড়ে। তারপরে আকরিক ধাতু নিষ্কাশন কিভাবে হয়, কখন আকরিক হয়, সংকর ধাতু আসলে কি, এবং ধাতু নিষ্কাশনের পদ্ধতি, সংকর ধাতু কিভাবে তৈরি হচ্ছে এগুলো, এবং সংকর ধাতুর মধ্যে কোনটা, কোন ধাতু কত পার্সেন্ট ইউজ করে আমরা একটা সংকর ধাতু তৈরি করছি সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি পুরো অধ্যায় সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। সো আজকের লেকচার আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।